আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা একই ক্লাসের মধ্যে এই ক্লাসের মধ্যে পরিপাক তন্ত্রের সকল খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব এবং তা সংশোধন করব। তো প্রথমে আমাদের জানতে হবে পরিপাকতন্ত্র অর্থাৎ পরিপাকটা আসলে কি। পরিপাকটা হচ্ছে জটিল খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণে পরিবর্তন করাকে পরিপাক বলে। দেখো, মনে করো যে আমরা একটা খাবার খেলাম, এই খাবারটা মনে করো যে শরীর নিতে পারে না, এত বড় খাবারটা সে নিতে পারে না। তো শরীরটা করে কি, এই খাদ্যকে বিভক্ত করে করে বিভিন্ন এনজাইম দ্বারা, বিভিন্ন রস দ্বারা, পিত্তরস যেমন পিত্তরস, অগ্ন্যাশয় রস, বিভিন্ন আন্তরিক রস, এসব বিভিন্ন রস দিয়ে এবং এনজাইম দিয়ে তারা খাদ্য কণা তৈরি করে, এটাকে ভেঙে ভেঙে খাদ্য কণা তৈরি করে, আর এটাকে আমরা পরিপাক বলি। তো পরিপাকের মধ্যে দন্ত থেকে বৃহদন্ত্র পর্যন্ত সকল কার্যক্রমকে পরিপাকও বলা হয়। তো প্রথমে আমরা দন্ত নিয়ে আলোচনা করি, দন্তের কাজটা কীভাবে পরিপাকটা হয়। দন্ত্র দ্বারা জটিল খাদ্যকে ক্ষুদ্র কণায় পরিবর্তন করাকে যান্ত্রিক পরিপাক বলে। তো দন্ত কাজটা করে খাদ্যকে, আমরা যে খাবারটা খেলাম ওটাকে চিবিয়ে চিবিয়ে ক্ষুদ্র কণায় পরিবর্তন করে, আর এই ক্ষুদ্র কণার পরিবর্তনটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলে থাকি। তারপরে আমরা খাবারটা চলে যাই মুখ গহ্বরে যাওয়ার পর মুখ গহ্বরে থাকা ট্যালিন ও মল্টেজ এনজাইম জটিল শর্করাকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। এখন মুখ গহ্বরে দুটি এনজাইম থাকে, সেটা হচ্ছে ট্যালিন ও মল্টেজ। এই দুটি এনজাইম জটিল শর্করাকে, অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি যদি শর্করা জাতীয় খাবার হয়, ওই খাবারটাকে ভেঙে তারা গ্লুকোজ তৈরি করে, আর একে আমরা রাসায়নিক পরিপাক বলে থাকি। তো এই দুটি পয়েন্ট, যান্ত্রিক পরিপাক কাকে বলে, রাসায়নিক পরিপাক কাকে বলে, এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে রাখবা। সো নেক্সট আমরা যাই। তো এরপরে খাবারটা অন্ননালী হয়ে চলে যায় পাকস্থলীতে। তো পাকস্থলীতে যাওয়ার পর আমরা আগে জেনে নিই পাকস্থলীর বিভিন্ন অংশ সম্পর্কে। তো দেখো, পাকস্থলীতে ফান্ডাস নামে যে অংশটা আছে, তো এখানে এই অংশটি হচ্ছে প্যারিস্টালসিস। এই অংশটি হচ্ছে যে উঁচু অংশটি হচ্ছে পাকস্থলীর যে প্যারিস্টালসিসের উঁচু অংশটি পাশে, ডান পাশের এই উঁচু অংশটিকে আমরা ফান্ডাস বলি। আর এই যে প্যারিস্টালসিসের সংযুক্ত স্থলকে, এই স্থলটাকে আমরা কার্ডিয়া বলি। এবং এই ছোট একটা বাঁক থাকতে পারছো, মানে বাঁকা দেখতে অংশটি, এটাকে আমরা ছোট বাঁকই বলি, ইজি। তো এখানে একটা বড় বাঁক আছে, বড় বাঁকটাকে আমরা বড় বাঁকই বলি। আর এই যে যেখান থেকে খাবারটা অগ্ন্যাশয়ে যায়, সেই অংশটিকে আমরা পাইলোরাস বলি। তো তোমরা বুঝতে পেরেছো যে পাকস্থলীর বিভিন্ন অংশ সম্পর্কে, কমেন্ট সেকশনে জানাও। তো পাকস্থলীর প্রাচীর হতে বের হওয়া গ্যাস্ট্রিক জুস খাদ্য পরিপাকে সহায়তা করে। পাকস্থলী যে তোমরা দেখতে পাচ্ছ, এই পাকস্থলীতে যে প্রাচীরটা আছে, এই প্রাচীর থেকে এই ধরনের গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, যা খাদ্য পরিপাকে সহায়তা করে। তো গ্যাস্ট্রিক জুস তোমরা প্রশ্ন করতে পারো যে গ্যাস্ট্রিক জুসটা কী ভাই। তো গ্যাস্ট্রিক জুস হচ্ছে পাকস্থলীর প্রাচীরে কিছু গ্রন্থি থাকে, ঠিক আছে। এই গ্রন্থি আবার কিছু কোষও থাকে, যেমন তোমরা আর্জেন্টাপিং কোষ দেখো, তারপরে অক্সিনটিন কোষ আছে, ইত্যাদি ইত্যাদি কোষ আছে। তো এই কোষগুলো বিভিন্ন রকমের এনজাইম ক্ষরণ করে, ঠিক আছে। এই বিভিন্ন রকমের এনজাইম একত্রে আমরা এটাকে গ্যাস্ট্রিক জুস বলে থাকি। তো এই গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে পাকস্থলী কি করে, মানে জটিল খাদ্যকণাকে সরল করে আর কি, সরল করে এটাকে অগ্ন্যাশয় হয়ে এটা আমাদের বৃহদান্তে যায়, মানে ক্ষুদ্রান্তে চাই। তো ক্ষুদ্রান্তে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে আর্জেন্টাপিং কোষ কি ক্ষরণ করে থাকে। তা আর্জেন্টাপিং কোষ হাইড্রোক্লোরাইড অ্যাসিড ক্ষরণ করে থাকে। তোমরা জানোই যে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরাইড অ্যাসিড থাকে, তা সে এটা ক্ষরণ করে থাকে। আর আর্জেন্টাপিং কোষ গ্যাস্ট্রিক এনক্রেনজিং ফ্যাক্টর ক্ষরণ করে থাকে। আবার জাইমোজানিক কোষ যেটা আছে, এটা পেপসিনোজেন এনজাইম ক্ষরণ করে থাকে। তো এই সকল কোষ থেকেই তোমরা জানো যে তোমার বলেছি, এই সকল কোষ থেকেই বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ হয়, আর সেগুলো কি গ্যাস্ট্রিক জুস বলে। তো
তোমাদের আগে জানতে হবে যে HCl অ্যাসিড কাকে সক্রিয় করে, মানে কাকে সক্রিয় করে সে পরিপাকটি ঘটায়। তো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় করে পেপসিনে পরিণত করে, মানে পেপসিনোজেন এনজাইমটা আসলে নিষ্ক্রিয় থাকে, তো এটিকে সক্রিয় করে এবং তার নামটা হয় পেপসিন, এটিকে পরিণত করে। আবার HCl অ্যাসিড যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা নিষ্ক্রিয় পেপসিনোজেন প্রোপেন্স প্রোরেনিন এনজাইমকে সক্রিয় করে রেনিনে পরিণত করে। তো প্রথমে আমি বলেছিলাম যে পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় করে পেপসিনে পরিণত করে। এই পেপসিনটা করে কি, পেপসিনটা হচ্ছে আমিষকে ভেঙে প্রোটিওস ও পেপটোন তৈরি করে। আর এখানে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে রেনিন। তোমরা তো জানো যে রেনিন দুগ্ধজাত খাবার এর আমিষ যেটা ক্যাসিন নামে পরিচিত, এটাকে ভেঙে প্যারাক্যাসিনে পরিণত করে। তো তোমরা এখন পাকস্থলী সম্পর্কে মোটামুটি জানতে পেরেছো। এখন পাকস্থলী থেকে খাবারটা যাবে ক্ষুদ্রান্ত্রে। তো চলো আমরা ক্ষুদ্রান্তে চলে যাই। ক্ষুদ্রান্ত, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি পাকস্থলী আছে। পাকস্থলী আমরা দেখাইছিলাম যে এখানে ওই পেপসিনোজেন এনজাইম দুগ্ধজাত খাবার এগুলো তৈরি করে সক্রিয় করে, তারপর পরিপাক করে, বিভিন্ন পদার্থ এনজাইম খনন করে এই যে খাবারটা কণাগুলো এগুলো চলে যায় ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে এগুলো যাওয়ার পর যেটাকে আমরা বাংলা ভাষায় নাড়িভুড়ি বলে থাকি সংক্ষেপে। তো এখানে প্রথম যে অংশটা, এটুকু অংশটাকে আমরা ক্ষুদ্রান্তের ডিউডেনাম বলে থাকি, আর এটাকে জেজুনাম বলে থাকি, আর এটাকে ইলিয়াম বলে থাকি। তো ক্ষুদ্রান্ত মূলত চর্বি, আমিষ ও শর্করা পরিপাক করে থাকে, মূলত এই তিনটিরই কাজ করে থাকে। তো ক্ষুদ্রান্তে 3 ধরনের রস থাকে এগুলোকে পরিপাক করার জন্য, সেটি হচ্ছে আন্ত্রিক রস, অগ্ন্যাশয় রস, আর হচ্ছে পিত্তরস। তো অগ্ন্যাশয় রসের ক্ষেত্রে এটির মধ্যে এক ধরনের এনজাইম থাকে এই রসের মধ্যে। এই রস অগ্ন্যাশয় থেকে আসে, তোমরা নাম শুনে বুঝতে পারছো এই রস অগ্ন্যাশয় থেকে আসে। আবার এটিতে অ্যামাইনোলেস এনজাইম থাকে। এটি আসলে শর্করাজাত খাবারকে সরল খাদ্য রূপান্তর করে। আর এখানে পিত্তরসও কাজ করে। পিত্তরস আসে যকৃৎ থেকে। যকৃতের যে পিত্তথলি আছে সেই পিত্তথলির মাধ্যমে এটি নির্গত হয়। যখন পরিপাকের সময় হয় তখন পিত্তথলি থেকে পিত্তরস একটা নালিকার মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে চলে আসে। ক্ষুদ্রান্তে আসার পর এটি চর্বিকে পরিপাক করে থাকে। এটা। সো আমরা এখন চর্বি, আমিষ ও শর্করার 3টি পরিপাক বিষয়ক সকল প্রক্রিয়া এবং তা কিভাবে কাজ করে, কাকে বলে, সব বিষয় জেনে নেব। তো চলো শর্করা পরিপাক দেখে নেওয়া যাক। তো শর্করা পরিপাকের ক্ষেত্রে আমাদের জানতে হবে অগ্ন্যাশয় থেকে নির্গত অগ্ন্যাশয় রস থাকে, তোমরা জানো, আর যার মধ্যে অ্যামাইনোলেস এনজাইম থাকে। আমি আগে বলেছিলাম যে অ্যামাইনোলেস এনজাইম থাকে, আর এটি কিন্তু শর্করা পরিপাক করে থাকে। তো একটার মধ্যে দেখা ফেলছে যে এখানে অগ্ন্যাশয় হতে নির্গত অগ্ন্যাশয় রস থাকে, অগ্ন্যাশয় রস নির্গমন করে, আর যার মধ্যে অ্যামাইনোলেস এনজাইম থাকে। এই এনজাইমটাই শর্করা পরিপাক করে থাকে। তো এই অ্যামাইলেস এনজাইম স্টার্চকে ভেঙে ডেক্সোটিন তৈরি করে, আবার এটিকে ভেঙে মল্টোজ তৈরি করে। তো এটিকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে স্টার্চকে ভেঙে ডেক্সোটিন ও মল্টোজ তৈরি করেছে। তো এখানে 2 অণু গ্লুকোজ বিশিষ্ট যৌগকে মল্টোজ বলে। মল্টোজ তোমরা প্রশ্ন করতে পারো যে মল্টোজ কি ভাইয়া। তোমরা তখন আমি বলতে পারি যে 2 অণু গ্লুকোজ, 2টা অণু বিশিষ্ট গ্লুকোজ এই যৌগটিকে মল্টোজ বলে থাকে। এখন মল্টেজ একটা এনজাইম আছে। এই মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে, এই যে মল্টোজটা পাইছি আমরা, মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে থাকে। আবার এটিকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে থাকে, মানে ওরা ভাঙতে থাকে, ভাঙতে একটা সরল খাদ্য কণায় রূপান্তর করে, যেটি শরীর নর্মালি ইজিতেই গ্রহণ করতে পারবে। তারপরে দেখো গ্লুকোজ কি জানতে চাও, অনেকে জানতে চাইছো। গ্লুকোজ হচ্ছে শর্করার সরল উপাদান। তোমরা বলেছিলাম যে শর্করার সরল উপাদান হচ্ছে গ্লুকোজ আগের ক্লাসে। তো এরপরে দেখো
আন্তরিক প্রশ্ন করতে পারো যে ভাইয়া সবই তো অগ্ন্যাশয় থেকে এসেছে, তাহলে অগ্ন্যাশয় থেকে বিভিন্ন রস এসেছে পরিপাক করার জন্য, তবে কি আন্তরিক মানে ক্ষুদ্রান্ত্রের নিজস্ব যে রসটা, যেটা আন্তরিক রস, এটি কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। আন্তরিক রসের মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে থাকে। আন্তরিক রস এটি করে থাকে, মানে এক কাজ একই, ওরা এই দুইজন মিলেই মানে দুইটা এনজাইম মিলেই এটি কাজটা করে থাকে, 2 অণু বিশিষ্ট গ্লুকোজ তৈরি করে থাকে। আন্তরিক রসে সুক্রেজ এনজাইম সুক্রেজকে ভেঙে গ্লুকোজ ও ফ্র্যাক্টোজ তৈরি করে। তোমরা এটাকে এভাবে লিখবা যে এখানে লিখবে তোমরা সুক্রেজের এখানে ডট দিয়ে এইভাবে লিখতে হয় আসলে, গ্লুকোজ প্লাস ফ্রাক্টোজ। তো এরপরে যাই, আন্তরিক রসের ল্যাকটেজ এনজাইম কি করে? আন্তরিক কোষের ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ তৈরি করে। তো আমরা শর্করা বিষয়ক জেনেছি পরিপাক বিষয়ে। এখন আমরা চলে আসি আমিষের পরিপাক কীভাবে হয়। তো আমিষের পরিপাকের ক্ষেত্রে একটা এনজাইম আসে, যেটা অগ্ন্যাশয় থেকেই আসে। অগ্ন্যাশয় থেকে আসা এনজাইম যে সকল খাদ্য ভাঙে, সেই সকল এনজাইম যেভাবে খাদ্য ভাঙে তার প্রক্রিয়া নিচে দেওয়া হলো। তো নিচে প্রক্রিয়া দেওয়া হলো বিভিন্ন এনজাইম, মানে আমিষের ক্ষেত্রে যেসব এনজাইম খাদ্যকণাকে ভেঙে খাদ্যকণাকে ভেঙে সরল খাদ্যকণায় পরিণত করে তাদের নাম। তো দেখো, প্রথম এনজাইমটা হচ্ছে ট্রিপসিন এনজাইম। এটি প্রোটিওজকে ভেঙে পলিপেপটাইড তৈরি করে। তারপরে দেখো, কাইমোট্রিপসিন এনজাইম আছে একটা, এটি প্রোটিওজকে ভেঙে পলিপেপটাইড তৈরি করে। তো দুটি এনজাইমই একই কাজ করে থাকে, প্রোটিওজকে ভেঙে পলিপেপটাইড তৈরি করে থাকে। তারপরে দেখো, আমি একটা নোট করেছি, সেটা হচ্ছে পলিপেপটাইড ভাঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সো অ্যামিনো পেপটাইডেড ও কার্বক্সিপেপটাইডেড বিষয় আমরা জেনে নিই। তারপরে দেখো, অ্যামিনো পেপটাইড এনজাইম ও কার্বক্সিপেপটাইডেস। তো পেপটাইডের বন্ধন প্রক্রিয়া, এখানে বন্ধন প্রক্রিয়া দেখাচ্ছি, বন্ধনের মাধ্যমে ওরা পেপটাইড বন্ধন তৈরি করে, আর পেপটাইড বন্ধনের অনেকগুলা পেপটাইড বন্ধন মিলে কিন্তু পলিপেপটাইড তৈরি হয়। তো এখানে দেখো, আমি এখানে একটি অ্যামাইনো অ্যাসিড নিছি, এখানে আরেকটি অ্যামিনো অ্যাসিড নিছি। তো এখান থেকে আমি OH অক্সিজেন এবং হাইড্রোজেন কমন নিলাম, এবং এখান থেকে হাইড্রোজেনের যে 2 অণু আছে, হাইড্রোজেনের 2 অণু থেকে আমি একটি হাইড্রোজেন এখানে নিলাম। এখান থেকে একটি হাইড্রোজেন এসেছে, এখান থেকে আরেকটি হাইড্রোজেন এসেছে। তো এখানে 2টা হাইড্রোজেন এসেছে, আর এখান থেকে কোনো অক্সিজেন আসেনি, এখান থেকে একটি অক্সিজেন এসেছে, তো এখানে অক্সিজেন এসেছে। সো এটাকে একটা পানি তৈরি হয়েছে, এবং বাদবাকি যে 2টা আছে, যেমন CO আর N, এরা চাবে যেহেতু তাদের পদ 2টি হারিয়েছে, সুতরাং এরা চাবে 2টি একত্র হতে। এই একত্র হওয়াকে আমরা পেপটাইড বন্ধন বলে থাকি। সো এটা ইজি ছিল, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। যারা বুঝতে পারোনি তারা পজ করে আবার বুঝে নিও, নো প্রবলেম। আর যদি পজ করে না বুঝতে পারো, আমার কমেন্ট সেকশনে বলে যাও, আমি এই ক্লাসটি আবার নেব তোমাদের উপকারের স্বার্থে। তারপরে আরেকটা এনজাইম আছে, 4 নম্বর এনজাইম। আমরা আগেরটা দেখেছিলাম যে পেপটাইড বন্ধন, ওটা হচ্ছে আমাদের 3 নম্বর এনজাইম ছিল, যেটা ছিল অ্যামিনো পেপটাইডেড এনজাইম ও কার্বক্সিপেপটাইড এনজাইম। তো এটি হচ্ছে কোলাজিনাস এনজাইম। কোলাজিনাস এনজাইম কি করে? কোলাজেন প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আসলে আমিষের পরিপাকের মূল কাজটি হচ্ছে আমিষকে ভেঙে সকল এনজাইম একটি উপাদান তৈরি করে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ওদের কাজটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করা। সো এখানে ইলাস্ট্রেজ এনজাইম আছে, ইলাস্ট্রেট এনজাইম ইলাস্ট্রেট প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সো এটা ছিল আমিষের পরিপাক। এখন আমরা চলে যাব চর্বির পরিপাকে। চর্বির পরিপাকের ক্ষেত্রে চর্বির মূল কাজটা হচ্ছে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করা। তো এটি কীভাবে প্রক্রিয়ায় হয় তার ধাপ অনুসারে আমি নিচে আলোচনা করেছি। তো দেখো,
প্রথমে অগ্ন্যাশয় থেকে লাইপেজ এনজাইম আসে। এই লাইপেজ এনজাইমটা লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। তো এরপরে আছে ফসফোলিপিড এনজাইম। ফসফোলিপিড এনজাইম ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফেট তৈরি করে। তারপর আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে কোলেস্টেরল এস্টারস এনজাইম। কোলেস্টেরল এস্টারকে ভেঙে ফ্রি কোলেস্টেরল তৈরি করে। তো তোমরা এটা বুঝতে পেরেছো, কোলেস্টেরল এস্টার এনজাইম কোলেস্টেরল এস্টারকে ভেঙে ফ্রি কোলেস্টেরল তৈরি করে। আমরা জানি যে চর্বির মধ্যে ফ্রি কোলেস্টেরল থাকে না, এটাকে একটা বিভিন্ন চর্বির মধ্যে বিভিন্ন তেল কোলেস্টেরল বিভিন্ন থাকে, আর তখন এই এনজাইমটা এসে কোলেস্টেরল এস্টারকে, আমাদের কোলেস্টেরল এস্টার থাকে ওইটাকে ভেঙে ফ্রি কোলেস্টেরল মানে রক্তের মধ্যে সরবরাহ করবে, নর্মালি কোনো তেল 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 থাকবে, ফ্রি কোলেস্টেরল তৈরি করে। তো এটি কিন্তু শরীরের জন্য অনেক মারাত্মক। তোমরা চর্বি জাতীয় খাবার খুবই কম খাবা। কোলেস্টেরলের কারণে কিন্তু তোমাদের হার্ট অ্যাটাক হতে পারে, এটি রক্ত চলাচলে বন্ধ করে দিতে পারে। সো বি কেয়ারফুল। তারপরে প্রশ্ন আসতে পারে যে আন্ত্রিক রস থেকে কোনো এনজাইম আসে কিনা চর্বির পরিপাকের ক্ষেত্রে। হ্যাঁ, আসে। আন্ত্রিক রস থেকে লেসিথিনেস এনজাইম আসে। এই লেসিথিনেস এনজাইম লেসিথিন অর্থাৎ ফসফোলিপিডকে ভেঙে ফসফিউরিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ও সোলাইন তৈরি করে। তারপর প্রশ্ন আসতে পারে যে চর্বির পরিপাকের ক্ষেত্রে চর্বির শোষণ প্রক্রিয়া কীভাবে হয়। চর্বি তো অনেক তেলযুক্ত, অনেক শক্ত, এটা কীভাবে শোষণ প্রক্রিয়া হয় তো দেখে নেওয়া যাক। তো শোষণ প্রক্রিয়া জানার আগে আমাদের জানতে হবে যে লুমেনটা কি। লুমেন হচ্ছে ক্ষুদ্রান্তের নালীর অভ্যন্তরীণ ফাঁকা জায়গাকে লুমেন বলে। আর এই লুমেনে থাকা সরল খাদ্য আন্তরিক কোষ হয়ে রক্তে যাওয়াকে শোষণ বলে, আর এই চক্রটিকেই শোষণ চক্র বলে। তো এখানে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া আছে যে শোষণ কাকে বলে, শোষণ এখানে দেওয়া আছে, আবার এই চক্রটি শোষণ চক্রটা কি এখানে দেওয়া আছে। মূলত ক্ষুদ্রান্তের নালিকার অভ্যন্তরীণ ফাঁকা জায়গাকে লুমেন বলে, এবং লুমেনে থাকা যে সরল খাদ্যটা আছে সেই সরল খাদ্যটা আন্তরিক কোষ হয়ে রক্তে সরবরাহ হওয়াকে শোষণ বলে থাকে। তো এরপর জেনে নিই চর্বির পরিপাকটা কীভাবে হয়। চর্বির কণা তুলনামূলক বড় থাকার কারণে এটি পরিপাক হতে একটু সময় লাগে, বিভিন্ন টাইমের কারণে এটি সময় নেয়। তো চর্বি পরিপাকের ক্ষেত্রে একটা রস আছে, পিত্তরস। এই পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে, যা চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, খাদ্য কণায় পরিণত করে। তারপর বিভিন্ন এনজাইম, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এনজাইম দ্বারা এটি অতি ক্ষুদ্র হয়ে, অর্থাৎ যে সরল খাদ্যকণা ছিল সেই সরল খাদ্যকণা রূপান্তরিত হয়ে রক্তে পরিবাহিত হয়। তারপরে আসি চর্বির বড় বড় কণাকে পিত্তলবণ ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণায় রূপান্তর করে। এই প্রক্রিয়াটিকেই আমরা এমালসিফিকেশন বলি। তো এখানে আমি প্রক্রিয়াটি দেখেছি। এখানে দেখো যে চর্বির ফ্যাটি অ্যাসিড ছিল, গ্লিসারল ছিল এবং ফ্রি কোলেস্টেরল ছিল, আমরা বিভিন্ন দেখেছি ওখান থেকে। তো এগুলোর আশেপাশে একটি গোলবৃত্তের মতো পিত্ত লবণ অবস্থান করে, আর এই গঠনটিকে আমরা মিসেলি বলি। তো আন্তরিক কোষে প্রবেশের আগে এই যে পিত্ত লবণগুলো আছে, এই পিত্ত লবণ এর পাশগুলো ছেড়ে দেয় এবং সে আন্তরিক কোষে প্রবেশ করে। কিছুক্ষণ পর এর পাশে একটি আবরণ তৈরি হয়, সে আবরণটি হচ্ছে প্রোটিন আবরণ। এই প্রোটিন এই অবস্থায় যখন সে কাইলোমাইক্রন অর্থাৎ প্রোটিনের যে আবরণটা আছে সরল খাদ্যকণার যে গঠনটা, এই গঠনটা কাইলোমাইক্রন হয়ে এক্সোসাইটোসিস অর্থাৎ আন্তরিক কোষ থেকে ল্যাকটিয়েলে প্রবেশ, অর্থাৎ আন্তরিক কোষ থেকে এটি ল্যাকটিয়েলে প্রবেশ করে। তারপরে এটি লসিকা হয়ে রক্তে প্রবেশ করে। সো এটা হচ্ছে চর্বির প্রক্রিয়ার চক্র। তোমরা এটি স্ক্রিনশট নিতে পারো, এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে এগুলি ছিল আসলে ক্ষুদ্রান্তের কাজ। তো এরপরে খাবারটি
বৃহদান্ত্রে যায় ক্ষুদ্রান্ত হয়ে। বৃহদান্ত্রে যাওয়ার পর ওখান থেকে আমাদের যে যকৃৎটা আছে, যকৃৎ লিভার, ওখান থেকে বিলিরুবিন নামে একটি পদার্থ আছে। সেই পদার্থ খাদ্যের সাথে মিশে তখন এই খাদ্যটা হলুদ বর্ণের হয়ে যায়। এবং আর বিলিরুবিনের কালারটাই কিন্তু হলুদ। তখন বিলিরুবিন মেশার পর ওইটা আস্তে আস্তে তা মলদ্বারে যেয়ে ওটি তারপরে পড়ে যায়, শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জেনেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে এবং মনোযোগ সহকারে দেখার জন্য, অনেকক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।